হ্যালো স্টুডেন্ট, লক্ষ্য সরকারি চাকরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই তোমাদের পিএসসি মিসলেনিয়াস এক্সাম রয়েছে। ওই এক্সামের জন্য আমরা বিগত বছরের যে কোশ্চেন আনসারগুলো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। এই কোশ্চেন আনসারগুলো দেখলে তোমরা আপকামিং এক্সামে কি কি ধরনের কোশ্চেনগুলো আসতে পারে তোমরা অনেকটা আন্দাজ করতে পারবে। আজকে আমরা কি করেছি না, সাধারণ বিজ্ঞান অর্থাৎ 2020-তে জেনারেল সায়েন্স থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি। চলো দেখে নিই ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে না, কিডনির পরিশ্রাবণ ইউনিটকে কি বলে? কিডনি বা বৃক্ক রয়েছে, এই কিডনির পরিশ্রাবণ ইউনিটকে আমরা কি বলি? দেখো অপশন বলেছে এ ইউরেটার, বি ইউরেথ্রা, সি নিউরন, ডি বলেছে নেফ্রন। তাহলে আমরা জানি বৃক্কের গঠনগত বা কার্যগত একক যদি আমরা বলি সেটা কাকে বলছি আমরা? নেফ্রনকে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা কি হচ্ছে? অপশন ডি, অর্থাৎ নেফ্রনটা হচ্ছে সঠিক অ্যান্সার। যদি এক্ষেত্রে আমরা দেখি অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এর সম্পর্কে আমরা এক্সট্রা কিছু রয়েছে সেগুলো দেখে নিই। দেখো কি বলেছে না, বৃক্কের গঠনগত বা কার্যগত একক যেটা আমরা নেফ্রন বলছি, এই নেফ্রনগুলো কি করে না, আমাদের রক্ত তথা দেহ থেকে বিভিন্ন যে ক্ষতিকারক নাইট্রোজেন যুক্ত বিভিন্ন রেচন পদার্থগুলো থাকে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলোকে আমাদের দেহ থেকে কি হচ্ছে বের করে দিতে সাহায্য করে, অর্থাৎ দূরীভূত করতে সাহায্য করে। এছাড়াও অন্যান্য অপ্রয়োজনীয় পদার্থগুলোকে কিন্তু পরিশ্রাবণ পদ্ধতিতে কি হচ্ছে আমাদের দেহ থেকে দূরীভূত করতে সাহায্য করে। ওকে, নেক্সট দেখো আমরা পরবর্তী কোশ্চেন দেখি কি বলেছে। 2 নম্বর দেখো কোশ্চেন, উদ্ভিদের বৃদ্ধির জন্য, অর্থাৎ এটা আমরা প্রথম জীবন বিজ্ঞানটা করাচ্ছি, তারপরে আমরা পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যা থেকে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। দেখো এখানে কি কোশ্চেন রয়েছে, উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি কি? রাসায়নিক বলতে এখানে কোন হরমোনের কথা বলেছে, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধির জন্য এখানে দায়ী যৌগটা কোনটা? এ বলেছে দেখো সাইট্রিক অ্যাসিড, বি ক্লোরোফিল, সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ডি হচ্ছে ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে সঠিক অ্যান্সারটা কি হবে তোমরা যদি জানো কমেন্টে জানানোর চেষ্টা করো, আমি তারপরে ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো এক্ষেত্রে উদ্ভিদের বৃদ্ধি যেহেতু বলেছে, তাহলে সেক্ষেত্রে সঠিক অ্যান্সারটা কোনটা হবে না, অপশন সি, অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন সি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এই ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড যেটা বলছি সেটা কি একটু দেখে নি। একে আমরা সংক্ষেপে কি বলছি? IAA বলা হয়, অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে উদ্ভিদ হরমোন অক্সিনের কি হচ্ছে রাসায়নিক নাম, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী যৌগটা হচ্ছে অক্সিন। এক্ষেত্রে তার রাসায়নিক নামটা দিয়েছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এখান থেকে এক্সট্রা কি কি বলেছে আমরা একটু দেখে নিই। দেখো উদ্ভিদের ক্ষেত্রে উৎপন্ন অক্সিন শ্রেণীভুক্ত একটি হরমোন হচ্ছে তোমার ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে আমরা অক্সিন বা IAA দেখলাম। এটা কি করছে না, উদ্ভিদের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে। ওকে, চলো পরের কোশ্চেনটা আমরা দেখিনি কি রয়েছে। পরের কোশ্চেন, বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে। তাহলে বলছে বেশিরভাগ গাছই অর্থাৎ সবুজ উদ্ভিদ নাইট্রোজেন শোষণ করে। তাহলে কিভাবে বা কি ধরনের ক্ষেত্রে বলছে না, এক্ষেত্রে কিভাবে শোষণ করে? প্রোটিন, নাইট্রেট বা নাইট্রাইট রূপে, না ইউরিয়া রূপে, না নাইট্রেট, নাইট্রাইট ও ইউরিয়া, কোনটা হবে? অর্থাৎ আমরা বলছি যে একমাত্র উদ্ভিদই কি করছে বায়ুমণ্ডলের নাইট্রোজেনগুলোকে শোষণ করতে পারে, কিন্তু সেটা কি রূপে করে না, এক্ষেত্রে আমরা সঠিক অ্যান্সারটা দেখব অপশন ডি, অর্থাৎ নাইট্রেট, নাইট্রাইট ও ইউরিয়া রূপে নাইট্রোজেনগুলোকে শোষণ করতে পারে কে? সবুজ উদ্ভিদ। দেখি পরের কোশ্চেন কি বলেছে। দেখো মানুষের পাচনতন্ত্র বলেছে, তাহলে মানুষের পাচনতন্ত্রের কোন উত্তেজনটি খাদ্যের সঙ্গে প্রথমে মিশ্রিত হয়? অর্থাৎ এখানে কোশ্চেনটা একটু ভুল বলেছে। দেখো কোন উৎসেচকটি হবে এটা, ঠিক আছে? এটা কি হবে না, উৎসেচকটি, সরি, মানুষের পাচনতন্ত্রের কোন উৎসেচকটি খাদ্যের সাথে প্রথমে মিশ্রিত হয়? এখানে উৎসেচকের কথা বলেছে, পেপসিন, সেলুলোজ, অ্যামাইলেজ, ট্রিপসিন। তাহলে কোন উৎসেচকটি খাদ্যের সাথে প্রথমে মিশ্রিত হয়? তাহলে এক্ষেত্রে সঠিক আনসারটি কি হবে? এক্ষেত্রে যদি আমরা বলি অপশন সি, অর্থাৎ অ্যামাইলেজ, যেটা আমাদের মুখবিবরের মধ্যে থাকে সেটা
খাদ্যের সঙ্গে প্রথমেই মিশ্রিত হয়। ঠিক আছে, দেখো এখান থেকে এক্সট্রা কিছু বলেছি, দেখো মানুষের পাচক তন্ত্রের খাদ্যের সঙ্গে প্রথমে কিন্তু অ্যামাইলেজ নামক উৎসেচকটা মিশ্রিত হয়। চলো আমরা পরের কোশ্চেনটা দেখে নিই কি বলেছে। দেখো একটা সালোক সংশ্লেষ থেকে দিয়েছে, সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন কোথা থেকে আসে, অর্থাৎ এই মুক্ত অক্সিজেন যে সালোক সংশ্লেষের সময় সেটা কোথা থেকে আসে, জল থেকে, না কার্বন ডাই অক্সাইড থেকে, না গ্লুকোজ থেকে, না কার্বন ডাই অক্সাইড এবং গ্লুকোজ দুটো থেকে আসে? এক্ষেত্রে আনসারটা কি হবে তোমরা একটু কমেন্টে জানানোর চেষ্টা করো। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটা, না অপশন এ অর্থাৎ জল। সালোক সংশ্লেষের ক্ষেত্রে দেখবে মেইনলি যদি বলা হয় দুটি কাঁচামাল থাকে, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে জল। এই কার্বন ডাই অক্সাইড এবং জল কাঁচামাল রূপে কাজ করে, এবং এই যে অক্সিজেন আছে সেটা কোথা থেকে আসবে, না এই তোমার জল থেকেই আসে। পরের কোশ্চেন দেখি আমরা কি বলেছে, ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কে? তাহলে এটা দেখো একটা কমন একদম কোশ্চেন পড়েছে যে এই ডেঙ্গু রোগ হয়ে থাকে, এই ডেঙ্গু রোগের জীবাণুটা কে বহন করে থাকে বা কোন মশা বহন করে থাকে? এডিস মশা, না অ্যানোফিলিক্স মশা, না কিউলেক্স মশা, না উপরের কোনোটিই নয়? তাহলে কোনটা হবে, না আমরা সবাই জানি কি হচ্ছে ডেঙ্গু রোগটা কি করে, না এডিস মশা। এডিস মশা কি হচ্ছে এই ডেঙ্গু রোগের জীবাণুটা বহন করে থাকে। অনেক সময় দিয়ে দেয় যে মশার দ্বারা বাহিত হয় এমন কিছু কিছু রোগগুলোর নামও অনেক সময় দিয়ে দেয়। তা দেখি আমরা এখান থেকে যদি বলে, দেখো ডেঙ্গু হলো একটা এডিস মশাবাহিত রোগ। এই মশার দ্বারা অনেকগুলো রোগ হয়, যেমন কি হচ্ছে ম্যালেরিয়া, মানে মশার দ্বারা হয়ে থাকে, ডেঙ্গু না, মানে ম্যালেরিয়া তোমার মশাবাহিত বিভিন্ন রোগগুলো, ম্যালেরিয়া হতে পারে, চিকনগুনিয়া হতে পারে, জিকা ভাইরাস, এগুলো কিন্তু সবগুলো কি হচ্ছে মশাবাহিত রোগ। চলো পরের কোশ্চেনটা দেখি, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত বলেছে, অর্থাৎ এটা হচ্ছে নার্ভাস সিস্টেম থেকে কোশ্চেনটা দিয়েছে। দেখো মানুষের করোটিয় স্নায়ু এবং সুষুম্না স্নায়ু দু ধরনের রয়েছে, তাহলে এখানে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত বলেছে, 11 জোড়া, 27 জোড়া, 32 জোড়া, না 31 জোড়া? তাহলে সঠিক অ্যান্সারটা যদি জানা থাকে তোমরা কমেন্টে জানানোর চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে তাহলে সঠিক অ্যান্সারটা কি হবে, না মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে কত, না 31 জোড়া। তাহলে মানুষের কত হচ্ছে 31 জোড়া সুষুম্না স্নায়ু থাকে। করোটিয় স্নায়ুর সংখ্যা কত থাকে তোমরা একটু কমেন্টে জানাবে। এরপরে দেখো আমাদের কিছু কোশ্চেন রয়েছে পদার্থবিদ্যা থেকে। দেখো রয়েছে শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলিকে রক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি কোনটা? ধরুন বাড়িতে আমাদের শর্ট সার্কিট বা ওভারলোডিং যদি হয় তাহলে সেটা থেকে রক্ষা করার জন্য সব থেকে সুরক্ষা পদ্ধতি কোনটা? এ আর্থিং, বি ফিউজ ব্যবহার করা, সি স্টেবিলাইজার ব্যবহার করা, ডি হচ্ছে বৈদ্যুতিন মিটার ব্যবহার করা। তাহলে এক্ষেত্রে দেখো সঠিক আনসারটা কি হবে, না এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা হবে অপশন বি অর্থাৎ ফিউজ ব্যবহার করা। যে কোনো শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে আমাদের কি হচ্ছে ফিউজগুলোকে ব্যবহার করতে হবে। ওকে, নেক্সট চলো আমরা দেখি পরবর্তী কি কোশ্চেন বলেছে, না স্টেনলেস স্টিল, যে স্টেনলেস স্টিলে লোহা মিশ্রিত থাকে, এটা ইহাদের সঙ্গে কি কি থাকে, অর্থাৎ লোহা যে মিশ্রিত থাকে তার সঙ্গে আর কোন কোন উপাদান থাকে? দেখো অপশন এ বলেছে নিকেল এবং ক্রোমিয়াম, অপশন বি বলেছে ক্রোমিয়াম কপার এবং ক্রোমিয়াম, অপশন সি নিকেল এবং ক্রোমিয়াম, অপশন ডি বলেছে কপার এবং জিঙ্ক। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা কি হবে, সবসময় মনে রাখবে এই স্টেনলেস স্টিল যখনই বলে এর সঙ্গে কি থাকে, না নিকেল থাকে অর্থাৎ এনআই এবং কি হচ্ছে ক্রোমিয়াম, অর্থাৎ এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা কি হচ্ছে অপশন এ। মনে রাখবে যে নিকেল ও ক্রোমিয়ামের সমন্বয়ে তৈরি একটা মিশ্র ধাতু হচ্ছে স্টেনলেস স্টিল, যেটা কি হচ্ছে না মরচেটাকে পড়তে দেয় না বা এতে এই জন্য মরচে পড়ে না। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা আমরা দেখি কি বলেছে, বৈদ্যুতিক তার। তাহলে একটা বৈদ্যুতিক তারের মধ্যে একটি অন্তরক উপাদানের আবরণ থাকে। তাহলে আমরা তারগুলো দেখি, ওই তারের ক্ষেত্রে দেখবে একটা আবরক থাকে, ওই যে অন্তরক উপাদানের আবরণটা থাকে সেটা সাধারণত ব্যবহার করা হয় কি দিয়ে, সালফার,
গ্রাফাইট, না পিভিসি, না উপরের কোনোটি নয়? কোনটা ওই আবরক হিসাবে ব্যবহার করা হয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা কি হবে? না অপশন সি, অর্থাৎ পিভিসি। পিভিসির পুরো নামটা অনেক সময় দিয়ে দেয়, কি হচ্ছে না পলিভিনাইল ক্লোরাইড। এটা কি হচ্ছে, এই পিভিসি এর একটা প্রলেপ দেওয়া থাকে কার উপর? না বৈদ্যুতিক তারের উপর। দিলে কি হচ্ছে, সেটা ওই বৈদ্যুতিক তারের ক্ষেত্রে কভার হিসাবে কাজ করে থাকে। ওকে, নেক্সট দেখো আমাদের পরের কোশ্চেন রয়েছে, রোধের সমান্তরাল সমবায় যে রাশিটি ধ্রুবক হয় তা হলো। অর্থাৎ রোধের ক্ষেত্রে যে সমান্তরাল সমবায় রাশিটি থাকে যেটা ধ্রুবক হয় সেটা কি? এ বলেছে তড়িৎ প্রবাহ মাত্রা, বি বলেছে বিভব পার্থক্য, সি তড়িতের পরিমাণ, ডি হচ্ছে বিভব পার্থক্য এবং তড়িতের পরিমাণ। উভয়ের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে বলেছে। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে? না সবসময় মনে রাখবে এই রোধের ক্ষেত্রে আমরা বিভব পার্থক্য দেখে থাকি। তাহলে এই বিভব পার্থক্যটাই কি হচ্ছে, না এর ধ্রুবক হিসাবে কাজ করে। অর্থাৎ এর সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন বি, অর্থাৎ বিভব পার্থক্য। দেখি পরবর্তী কোশ্চেনটা। দেখো সংকট উষ্ণতার নিচে, সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে, দেখো শর্ত বলেছে একটা সংকট উষ্ণতার নিচে, আরেকটা বলেছে উপযুক্ত চাপ। এক্ষেত্রে গ্যাস তরলে পরিবর্তিত হয়, তার কারণটা কি? গ্যাস যে তরলে পরিবর্তিত হবে তার কারণটা কি? না অণুগুলি তার নির্দিষ্ট আয়তন আছে বলে, না অণুগুলি কি হচ্ছে বিক্ষিপ্তভাবে ছুটে বেড়ায়, না অণুগুলির মধ্যে আন্তঃ আণবিক বল কাজ করে, না ডি অণুগুলি কি হচ্ছে গোলাকার? কি কারণে কি হচ্ছে না এই গ্যাসটা তরলে পরিবর্তিত হয়? এক্ষেত্রে আমরা যদি বলি সঠিক আনসারটা কি হবে? না এক্ষেত্রে অণুগুলি দেখো কেমন করে থাকে, আমরা যদি বলি সব সময় দেখবে না অণুগুলি একটা সময় দেখবে তাদের মধ্যে কি করে না আন্তঃ আণবিক বলগুলো কাজ করে। এই আন্তঃ আণবিক বলগুলো কাজ করার জন্য তারা কি করছে, বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছে। অথবা আমরা বলতে পারি এই কাজ করে এবং এদের ক্ষেত্রে অতি পরিবাহী পদার্থগুলো, যেমন আমরা বলতে পারি পারদ, সীসা ইত্যাদি থাকে, এই রোধাঙ্ক সংকট উষ্ণতা অপেক্ষায় কম হলে শূন্য হয়ে যায়। তাই এক্ষেত্রে গ্যাসটা কি হচ্ছে তরলে পরিবর্তিত হয়। দেখো এখানে যেটা বললাম সেইটা কিন্তু শর্ট করে দেওয়া আছে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখি। নিম্নলিখিতগুলির মধ্যে ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? তাহলে আমরা ফল পাকানোর ক্ষেত্রে কোন হরমোনটা ব্যবহার করে থাকি? তাহলে এক্ষেত্রে দেখো ইথিলিন, মিথেন, ক্লোরিন গ্যাস আর হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে আমরা জানি ফল পাকানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, না এই ইথিলিন গ্যাসটা আমরা ব্যবহার করে থাকি, যেটা ফল পাকাতে সাহায্য করে। আর এই ইথিলিনটা হচ্ছে একটা প্রকল্পিত হরমোন, অথবা আমরা গ্যাসীয় হরমোন হিসাবেও এটাকে বলতে পারি। নেক্সট দেখো, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে গ্যাসটির আণবিক ওজন কত হবে? বলছে বাষ্প ঘনত্ব যদি 32 হয় তাহলে আণবিক ওজনটা কত হবে? দেখো এক্ষেত্রে মনে রাখবে আণবিক ওজনের ক্ষেত্রে বা মলিকুলার ওয়েট যখন বের করতে বলবে, মলিকুলার ওয়েট সমান মনে রাখবে কি হচ্ছে না 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে এক্ষেত্রে যদি আমরা বলি যে আণবিক ওজন কত হবে 2 ইন্টু তাহলে 32 যদি বলি, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত হবে? অপশন এ, অর্থাৎ 64। ঠিক আছে, নেক্সট দেখি পরবর্তী আমরা যাই। তাহলে যখন সোডিয়াম ক্লোরাইডকে জলে দ্রবীভূত করা হয়, প্রতিটি Na+ এর চারপাশে কি আয়ন থাকে? অর্থাৎ আমাদের বলছে সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা কি দেখবো না NaCl। এবার এক্ষেত্রে বলছে এই যে Na এর চারপাশে কি থাকে যেগুলো জলে দ্রবীভূত করা যায়, বা এর চারপাশে কিগুলো থাকে? ক্লোরিন মাইনাস আয়ন থাকে, না সোডিয়াম প্লাস আয়ন থাকে, না সোডিয়াম এবং সোডিয়াম প্লাস অথবা সোডিয়াম মাইনাস আয়ন থাকতে পারে, অথবা H2O অণুগুলো থাকে। তাহলে দেখবে এই যে সোডিয়াম বলছি এর চারপাশে প্রত্যেকটার ক্ষেত্রে কি থাকবে, না আমাদের H2O অণুগুলো থাকবে, এমনকি ক্লোরিনের পাশেও থাকে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা কি হবে, না অপশন ডি, অর্থাৎ H2O অণুগুলি একসঙ্গে থাকে। ওকে, চলো পরের কোশ্চেন আমরা দেখি। চালের জলে
কয়েক ফোঁটা যদি আমরা আয়োডিন দ্রবণ যুক্ত করে দিই, তাহলে দ্রবণটি কি কালার হচ্ছে না নীল কালো রঙের হয়ে যায়। যখনই দেখবে যে আমরা কি করছি না চাল ধরা জল যে আছে সেখানে কয়েকটা আয়োডিন দ্রবণ ফেলে দিলাম, তাহলে সেক্ষেত্রে ফেলে দিলে কি হবে, দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায়। কেন, তার কারণটা কি হচ্ছে, এর মধ্যে কি চর্বি থাকে বলে, না জটিল প্রোটিন থাকে, না শ্বেতসার থাকে, না সাধারণ প্রোটিন থাকে, কোনটা থাকার জন্য কি হচ্ছে এর কালারটা নীল কালো রঙের হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে যদি আমরা বলি সঠিক অ্যান্সারটা কি হবে, না অপশন সি অর্থাৎ শ্বেতসার। চালের জলের মধ্যে সাধারণত শ্বেতসার, প্রোটিন, ভিটামিন, চর্বি, খনিজ লবণ, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি থাকে, কিন্তু এই শ্বেতসার প্রধানত অ্যামাইলেজ বা এই দুই ধরনের পলিস্যাকারাইড শৃঙ্খল দ্বারা গঠিত হয়। তাই চালের জলের সঙ্গে কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যোগ করলে কি হচ্ছে, এটা কালচে বা নীল কালো রঙের হয়ে যায়। চলো পরবর্তী দেখি ক্যালসিয়াম কার্বনেট। এর ক্যালসিয়ামের শতকরা মাত্রা কত? এই যে ক্যালসিয়াম কার্বনেট বলেছে, এই ক্যালসিয়াম কার্বনেটের শতকরা মাত্রা কত বলছে। দেখো 50, 10, 40 এবং 100। এবার ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমরা যদি ধরি, এক্ষেত্রে আমরা দেখবো কত 40%, অর্থাৎ 40% কি হচ্ছে ক্যালসিয়াম থাকে, 48% কি হচ্ছে অক্সিজেন থাকে, আর মাত্র 12% কি হচ্ছে কার্বন থাকে। তো এখানে ক্যালসিয়ামের শতকরা মাত্রা জিজ্ঞেস করছে, তাহলে কত হবে, অপশন সি অর্থাৎ 40% থাকবে। নেক্সট দেখো সূর্যের শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ এই যে সূর্য বলেছে তার শক্তিটা উৎপন্ন হয় কোথা থেকে, হাইড্রোজেন হিলিয়াম পরমাণুর রাসায়নিক বিক্রিয়ার দরুন, না হাইড্রোজেন হিলিয়াম পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন, না ফিউশন বিক্রিয়ার শুধুমাত্র হিলিয়াম পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন, না হাইড্রোজেন পরমাণুর তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার দরুন। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা কি, না অপশন বি হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণু আছে তার ফিউশন বিক্রিয়ার দ্বারা হয়ে থাকে।